সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে আরও জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার হয়েছে, আর তাতে দেখা গেছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীল বাতির গাড়ি। অনেকেরই প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়েই কি ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার দিয়েছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? কাকে? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার 2, একজন রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক, আর একজন বন্ধু। দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় বিডিও জড়িত। সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে। শুনানি শেষে দুজনকেই 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। মৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক। তাকে ইকোপার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের বিডিওর বন্ধু এবং ঠিকাদার। তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে।
তদন্তকারীদের দাবি এই তুফান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকে 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি ঠিকাদার হওয়ায় তখন থেকেই বিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुम्हारा क्या करते थे, क्या करते? तो बिजनेस से दो तो कॉन्टैक्ट करता रहा। ये प्रशांत बर्मन वीडियो जो है उसके साथ भी वो रहते थे। वो तो अभी बोलने से वो तो लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার। তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন, দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন। না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় বিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। ছুনোপুটিরা গ্রেফতার। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক এবং এক বন্ধু। কিন্তু অভিযুক্ত বিডিও কোথায়? অনেকেরই প্রশ্ন, বিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? ড্রাইভারকে গ্রেফতার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেফতার করতে চাই। তাকে গ্রেফতার করুন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে।
আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। রাজ্যে ভোটার লিস্টের এসআইআর শুরু হয়ে গেছে, আর তারপরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। কারো ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকেই নানা জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি, তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে। 2002 এর লিস্টে এদের নাম নেই, আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। তাই ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কোথায় ভোট দিতেন 2002 সালে, মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মহিনপুরে, সেখানে ভোট দিত। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি। আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা, আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, সেইরকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামে নাই, আমার নামে নাই। আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি, তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোটের লিগে ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই। আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে, বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম দিতে হবে। কিন্তু যারা সেই নিয়ম মানেনি, এরকম 8 জন বিএলওকে শোকজ করেছে কমিশন। বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ করা হয়েছে। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। বাড়িতে, রাস্তায়, মুদি দোকানে এসআইআর এর ফর্ম বিলি করেছেন বিএলওরা। এসআইআর নিয়ে জেলায় জেলায় এইরকম অভিযোগ এসেছে। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের।
শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডেবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে, ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে, শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া হচ্ছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে। দিল্লির এক এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। টাকা দেওয়ার টোপে আধার নাম্বার, ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে। কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ, নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই চাঞ্চল্য কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার নিচ্ছে এনজিও থেকে এসে। হ্যাঁ নিল তো, আমার কাছ থেকেও নিল তো, আধার কার্ড আর ব্যাংকের বই, এই দুটোই, আর কিছু না। হ্যাঁ বলেছে যে ব্যাংকে তোমাদের নামে কিছু টাকা ঢুকবে, এই বলেছে, আর কিছু বলে। এর আগেও সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভের নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে। ফের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায় ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায়। শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন নদিয়ার রানাঘাটের 2 মহিলা। স্থানীয়দের দাবি, তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন। বলা হয় অসহায় পরিবারগুলিকে তারা টাকা দেবেন। এই দেখুন, টাকার টোপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে, কয়েকজন সইও করে দিয়েছেন। কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে। আমার হচ্ছে ব্যাংকের বইয়ের ছবি তুললো, তোমার আধার কার্ডের ছবি তুললো, তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে। তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে, ক্লাবের সবাই আছে, যার জন্য ওটা ভেবেও আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন, আমাদের উপরে স্টাফ, ওনারা জানিয়েছেন বলেছেন, সেটা আমি জানি। কনসার্ন লেটার বলে বা পারমিশন লেটার বলে, সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগে, খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না, এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে। তারপরে আমি থানায় অভিযোগ জানাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, কারণ যা যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচন সামনে, আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে। আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি। এতে রাজনীতির হাওয়াও গরম। বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে। এরকম যাকে তাকে কাউকে দেবেন না, এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয়, তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না। এটা আমরা বারবার বলছি, সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার করছেটা কি?
যে কাউন্সিলরকে আগে কমপ্লেন করতে হচ্ছে, ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত। বিএসএফ দেখছে না বলে, অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন, সেখানে কি অন্যায় কথা? এসে নিয়ে চলে যাচ্ছে, কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কে সই করাচ্ছে, সবই দেখা দরকার।